আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সমস্যাটা কোথায়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের বিষয়ে সমস্যাটা কোথায়, এটা আজকের বিষয় না, এটি আসলে সবসময় আমাদের সমস্যা থাকে, কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। আমরা আজকে দেখেছি বেশ কয়েকটি ঘটনা। আমরা দেখেছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে সংঘর্ষ হয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে একটি খবর আছে যে রোডম্যাপ চূড়ান্ত যেটি করার কথা সেটি খসড়াটি অনুমোদন দিয়েছে, হয়তো বৃহস্পতিবার এটি ঘোষণা হতে পারে। আরেকটি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা একটি দেখেছি যে সেখানে শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী ২১শে অক্টোবর। আমি নির্বাচনের দিকে একটু মনোযোগ দিতে চাই। গতকাল আমরা দেখেছি ইসলামী সমমনা ইসলামী দলগুলো একটি বৈঠক করেছে, সেখানে তারা কিছু বক্তব্য রেখেছেন। আমি আজিজুল বারী হেলালকে দিয়ে শুরু করতে চাই। আমি উল্লেখ করতে চাই তাদের বক্তব্যের কিছু অংশ। সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে নেতারা বলেছেন জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হবে। তারা প্রশ্ন রেখেছেন, যে সরকার সংবিধান দ্বারা গঠিত ও পরিচালিত নয় সেই সরকার কিভাবে একই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে। আজিজুল বারী হেলাল। ধন্যবাদ। যে আপনি টাইটেল দিয়েছেন সমস্যাটি কোথায়। যে আমাদের আসলে সমস্যাটা হলো, আমি দেখলাম রাজনৈতিক দলগুলোর মন এবং মননে তাদের সমস্যা। যে ২৪-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটা যদি এখন কেউ বলেন যে রাষ্ট্র মেরামত করা, স্বাস্থ্য সংস্কার করা, কৃষি সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, সংবিধান সংস্কার করা, অনেক কথা আপনারা যদি এখন তোলেন, আসলে কি কেউ বলতে পারবেন যে আপনার ২৪-এর গণ অভ্যুত্থানটা ১৭ বছর ব্যাপী এই গণ অভ্যুত্থানটা কেন সম্পন্ন হয়েছিল? প্রথম বক্তব্য হলো যে ফ্যাসিবাদ শেখ হাসিনা তিনি আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন এবং আমরা আমাদের নেতাদেরকে, পছন্দের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে পারতাম না। সেখান থেকে অনেক সমস্যা হয়েছে এবং আলটিমেটলি শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়ে তাকে এই দেশের জনতা তাকে বিদায় করেছে। এখন আমাদের দরকার একটা জনগণের সরকার, নির্বাচিত সরকার, এবং সেই সরকার নির্বাচিত হতে গেলে একটা নির্বাচন দরকার। আমাদের সবাই বক্তব্য হওয়া উচিত এই নির্বাচনটা যেন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। এই দিকে না যে আমরা যদি বলি এখন যে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, পুলিশের সংস্কার করতে হবে, স্বাস্থ্যের সংস্কার করতে হবে, কৃষির সংস্কার করতে হবে, এগুলো তো করতেই হবে, এটা নো ডাউট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনকে ঠেকিয়ে কেন? সমস্যাটা এই জায়গা যে আপনারা কেউ কেউ নির্বাচনটাকে ঠেকাতে চাচ্ছেন। কারণ কি? নির্বাচনটা ঠেকালে আমি দেখলাম যে সমস্ত রাজনৈতিক দল এখনও আওয়ামী লীগের বিদায়ের পরে নেশন ওয়াইড হয়ে ওঠেনি, তারা তাদের সংগঠনকে সংগঠিত করতে চায় এবং তারা এই স্পেসটার মধ্যে শক্তিও সঞ্চয় করতে চায়। এবং দেখবেন যে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছে, এই সরকারের ভিতরে জামাতে ইসলামী বাংলাদেশ, আমাদের রেজাউল ভাইদের দলের একটা প্রচ্ছন্ন শক্তি আছে, যেমন প্রশাসনে, পুলিশে, তারপরে বিভিন্ন অ্যাসোসিয়েশনে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাতে, বিভিন্ন কমিটিতে, সব জায়গায় আপনার প্রশাসনের পদায়নে, প্রশাসনের পোস্টিংয়ে, প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের একটা প্রচ্ছন্ন একটা শক্তি রয়েছে। এবং এনসিপি তো আপনার প্রকারান্তরে এই সরকার দ্বারাই পরিচালিত। এনসিপির ২ জন কর্মকর্তা এখনও সরকারে রয়েছে এবং ডক্টর ইউনূস নিজেও বলেছে। এখন গত ১ বছর তারা আপনার এইভাবে ক্ষমতাকে এনজয় করছে, কিন্তু তারা জানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে তাদের এই ক্ষমতাটা আর সারভাইভ করছে না। সুতরাং তারা যাতে এই ক্ষমতাটা উপভোগ করতে পারে এবং একটা যদি অনিশ্চয়তা, এই ক্ষমতা যদি উপভোগ করতে পারে এবং তারা এই সরকারকে
আপনার বিভিন্নভাবে কিন্তু দেখবেন যে 5ই আগস্টের পরে এই সরকারকে বিভিন্নভাবে প্যানিং করেছে যে সরকার 5 বছর থাকা উচিত, সরকারের অমুক ভালো হচ্ছে, নির্বাচনটা আরও দেরি করে করা উচিত, অনেক কথা বলেছে। কিন্তু সরকার যখন আপনার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো তখন আমি দেখলাম এই দলগুলো আবার হতাশ। অর্থাৎ বোঝা যায় তারা যে অযথা অকারণে যে ক্ষমতায় প্রচ্ছন্নভাবে এনজয় করছে, এইটাকে আরও দীর্ঘায়িত করবার জন্য আরেকটা বিষয়, পলিটিক্যাল বিষয়, তাদেরকে আপনি বলছেন সমস্যাটা কোথায়, তাদেরকে বুঝতে হবে যে ডক্টর ইউনূস সরকার হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যদি আপনার এমনি একটা উইক সরকার, আমরা সবাই জানি যে কোনোভাবে এই সরকারটা উইক, দেশ চালাতে ঠিকমতো তারা পারদর্শিতা দেখাচ্ছে না, যদিও অনেক অ্যাচিভমেন্টস আছে সরকারের, তারপরেও দেশ চালাতে অনেকটা তারা পারছে না। এখন এই সরকারটা যদি আপনার দীর্ঘদিন থাকে অথবা নির্বাচনটা যদি না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে, এইটা কি কোনো রাজনৈতিক দল চিন্তাভাবনা করে দেখছে? আজকে যারা বলছে নির্বাচনে আসবো না, নির্বাচন করব না, তাহলে তাহলে 24-এর গণ অভ্যুত্থানের সাথে আপনারা কি বেইনসাফি করছেন না? 24-এর গণ অভ্যুত্থানের ফলে যে আমরা একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করব, সেটা প্রতিষ্ঠায় বাধা দিচ্ছেন, তাহলে আপনারা বেইনসাফি করছেন। এবং আপনি চিন্তা করেন যদি নির্বাচনটা না হয়, তাহলে দেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? পরাজিত যে মাফিয়া অর্থাৎ শেখ হাসিনা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের পক্ষের একটা সুন্দর প্লেগ্রাউন্ড হয়ে যাবে বাংলাদেশ। তারা ইচ্ছা মতো পুতুল সরকার বসাতে পারবে, হামিদ কারজাইয়ের মতো, তারপরে লেন্দুব দর্জির মতো বাংলাদেশ নিয়ে অনেক তালবাহানা করতে পারবে, যেটা গত 17 বছরে করছে। সুতরাং আপনারা যদি আমাদের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে, এখন ঐক্যবদ্ধ বলতে আপনি কি বোঝাচ্ছেন? নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ হবেন নির্বাচনের কোশ্চেনে? এখন যদি আমরা জামাত ইসলাম বা এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্য করে নির্বাচনটা করি, তাহলে শেখ হাসিনার আমিডামি নির্বাচনের সাথে সেই নির্বাচনের কি পার্থক্য হবে? সেই ঐক্যটা তো হবে না। সালাউদ্দিন আহমেদ আমরা বলেছি জামাতের সাথে তো মানে নির্বাচনটা হবে না, যেহেতু আমাদের কম্পিটিশন দরকার, নির্বাচনটা একটা কম্পিটিটিভ নির্বাচন দরকার। কিন্তু যদি আমরা দেখেন, আমি এইটা বলছি এই জন্য যে যদি আমরা তাদের সাথে এই যে সিট ভাগাভাগি হাসিনা যেটা করেছিল অন্য অন্য দলের সাথে সিট ভাগাভাগি করে, তখন দেখবেন এই যে সংস্কার, এই যে ভালো ভালো কথা যেগুলো বলা হচ্ছে এখন, সংস্কার, তারপরে বিচার, তারপরে পিআর, এগুলো কিছুই থাকবে না। মানে সবার উদ্দেশ্য যে একটা এমপিশিপ নিতে হবে, যেভাবে হোক একটা এমপিশিপ নিতে হবে। এই জন্য আপনার দেশের গণতন্ত্রকে বন্ধক রাখতে তা রাখবো, দেশের আপনার মানুষকেও বন্ধক রেখে তা রাখবো। কিন্তু হেলাল ভাই, একটি কথা মানে আপনারা বলছেন বা আপনাদের দল থেকে বলা হচ্ছে যে সবখানেই প্রশাসনে জামায়াত ইসলামের লোকজন বসে আছে, কিন্তু জামায়াত ইসলাম বা অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে সরকার আপনাদেরকে ফেভার করছে, সরকার আপনাদেরকে সুবিধা দিচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিএনপি নেতাকর্মীর নামে মামলা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে আমরা শোকজ করেছিলাম, তারপরে আপনার বহিষ্কার করেছিলাম, অব্যাহতি দিয়েছিলাম, এইসব কর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে। এবং এছাড়াও পুলিশের প্রশাসন থেকে মতলববাজি করে বিভিন্ন আমাদের নেতাকর্মীর নামে এখন এই আমলে মামলা হচ্ছে। আমরা সেটাও সহ্য করছি, কারণ পুলিশ তার নিজস্ব গতিতে চলুক, তারা যদি মনে করে যে সামাজিক অপরাধ, তাহলে কোর্টে তার বিচার হবে। তো সুতরাং যদি প্রশাসনে আমাদের লোক থাকতো, তাহলে এই অবস্থায় আমরা মামলা খেতাম না। আর দেখেন, প্রশাসনকে এইভাবে যদি আপনি ব্লেম দেন যে বিএনপির লোক, ও জামাতের লোক, অমুক লোক, তমুক লোক, আপনি দেখবেন তার কাজটা কি। এইখানে একটা থিওরি কাজ করছে যে প্রশাসনের ভিতর যেহেতু এখনও হাসিনার ভূত রয়ে গেছে, তারা জানে যে এই একটা সুষ্ঠু নির্বাচন হয়ে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের সেই পূর্বের পাপ তারা ধরা হবে। যাতে তারা এই ধরা থেকে, বিচার থেকে বাঁচতে পারে, এই জন্য দেখবেন দেশের মধ্যে সবসময় একটা হট্টগোল লাগিয়ে রাখে এবং জানে যে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে পাম্পিং করছে, বিভিন্নভাবে মোসাহেবিগিরি করছে। করার ফলে কি হচ্ছে, ওই সমস্ত দল এখন বলবে যে আপনার নির্বাচন এখন হবে না, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, অথচ পুলিশ তাদের পক্ষেই আছে। আমরা জি
বুঝতে পেরেছি। হেলাল ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। আপনি শুনছিলেন নিশ্চয়ই হেলাল ভাই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। আমাকে প্রশ্ন যাওয়ার আগে আমি আপনার কাছে একটু, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে একটি কথা বলেছেন, সে আমি কিছুটা অংশ উল্লেখ করতে চাই বক্তব্যের। তিনি বলেছেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। বিএনপি মহাসচিব বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে, তাহলে এটা অনেক বড় ভুল। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। প্রথম আপনি যেটা প্রশ্ন করেছেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে তিনি আমাদের সাথে ছিলেন এবং আমরা একসাথে লড়াই করেছি। কিন্তু তিনি ইদানিংকালে যে কথাগুলো বলতেছেন, একটা দলের মহাসচিব হিসাবে এই মানে পোস্ট রেভলিউশনারি যে ন্যাশনাল ইউনিটিটা যেখানে দরকার, আসলে এই বিভক্তির ভাষাটা আমরা পছন্দ করছি না। আমি পার্সোনালি মনে করি যে তিনি কয়দিন আগে একটা কথা বলেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান, বাংলাদেশ 90% মুসলমান, এখানে দক্ষিণপন্থীদের উত্থান হবেই। এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের সহ্য হোক অথবা না হোক, কারণ এখানে মানুষের ফেইথ অ্যান্ড বিলিভ আছে, এটা ওয়েস্টার্ন কান্ট্রি না। সুতরাং এখানে বারবার উনি কিন্তু এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে, এদেশের মানুষের বিভিন্ন জায়গায় আঘাত হানার চেষ্টা করছেন। আবার বলছে কোরআনের রাজনীতি নেই। না, ইসলামের রাজনীতি আছে। এটা একজন ইমানদার হিসাবে কখনো কেউ বলতে পারে না। কারণ আপনি করেন না, দ্যাট ইজ এনাদার কোয়েশ্চেন, কিন্তু আপনি কোনো ব্যাপারে কমেন্টস করতে পারেন না, তাহলে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেই জায়গা থেকে এই যে ৭১-এর কথা যেটা উনি বলছেন, ওনার পূর্বপুরুষরা কী ছিলেন? জামাত ইসলামীকে আজকে যে তিনি গলা কাটা এটা সেটা বলে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন। আমি মনে করি যে শেখ হাসিনার এই আমলে যেই বিচারের মাধ্যমে সেটি তো প্রমাণিত হয়েছে। এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়েছে, সুতরাং রায়ের অপেক্ষায়। সুতরাং সেখানে পৃথিবীর অনেক জায়গায় এই ইতিহাস আছে। আমি সেই ইতিহাসের দিকে অল্প সময়ের মধ্যে যেতে চাই না। আমি মনে করি আমাদের এই জায়গাগুলোতে যেই মানে এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, এখানে দেখেন আজকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আর হেলাল ভাই এখন আলোচনা করতেছি হলো আমাদের কোথায় কী কী জ্ঞানজাম। আসলে আলোচনা হওয়া দরকার ছিল হচ্ছে এখানে যে গুম, খুন, হত্যা, রাহাজানি, আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, রাষ্ট্রকে এখানে বিলুপ্ত করার জন্য যে আয়োজন হয়েছিল ভারতের আধিপত্যবাদের শক্তি দিয়ে, সেটিকে আপনি মনে করেন, আমাদের মির্জা ফখরুল সাহেব মনে করেন এটা অমিট হয়ে গেছে? একটি প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত যে বাংলাদেশের উপরে আঘাত হানার জন্য তার সকল মিডিয়া, তার সকল শক্তি নিয়ে অপেক্ষা করছেন, ভূমিকা রাখছেন, সেখানে দায়িত্বশীলতার জায়গা থেকে এই কথাগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। এরপরে আসেন হচ্ছে তারা যে বয়ান বিগত দিনে তৈরি করে দিয়েছে, সে পুরাতন বয়ান নিয়ে কিন্তু আমরা আছি। আমাদের নতুন কোনো বয়ান আমরা তৈরি করতে পারছি না। আমরা আজকে বয়ান তৈরি করার দরকার ছিল সম্ভাবনাময় বাংলাদেশের। বাংলাদেশ জামাত ইসলামী যেই ৭১-এ ভুল করেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ বিবেচনা করবে। এটা তো কোনো রাজনৈতিক দলের বলার মধ্য দিয়ে কিছু আসা যায় না। যদি বাংলাদেশ জামাত ইসলাম মুসলিম লীগ বিরোধিতা করেছিল, এদেশের মুসলিম লীগ নাই হয়ে গিয়েছিল। তারপরে অন্যান্য বাম সংগঠন বিরোধিতা করেছিল, অনেক সুন্দর বয়ান দেয়, কিন্তু সে বয়ান দিয়ে তো তারা জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পারে নাই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে সংকটের জায়গা, দেখেন রুটটা যদি আপনি না বুঝেন, এখানে আজকে পলিটিক্যাল একটা ডিজাস্টারের মতো এখানে রাজনৈতিক অস্থিরতা আছে। এখানে আপনার বিভাজনের যে সমাজ বিগত 15 বছর তৈরি করেছিল, আমি আর আপনি কোথায় একসাথে বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেটা দিয়ে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হতো। আমি আপনার সাথে ফোনে কথা বলছি, সেটা দিয়ে গ্রেপ্তার করা হতো। আপনি আমার আত্মীয়, আমি অন্য আদর্শে বিশ্বাস করি, সেটা দিয়ে আপনার প্রমোশন হয়নি, সেটি এখানে হয়েছে। সুতরাং সেই যে এখন আমাদের তাহলে এই জায়গায় আমাদের এই বঙ্গুর অর্থনীতি, লুটপাটের যেই 200 মিলিয়ন কোটি টাকা নিয়ে আজকে লুটপাট হয়েছে, এখানে হাজার হাজার মানুষের জীবন গিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমরা আলোচনা করতেছি হলো যে আমাদের একটা ইলেকশন হইলে সব সোজা হয়ে যাবে, আমাদের যে কোনোভাবে
আমাদের সংস্কার এবং বিচার এটিকে মুখোমুখি কখনো কখনো দাঁড় করায়। আমরা তো মনে করি না বিএনপি, আমরা যদি সংস্কার এবং বিচারের না চাইতাম তাহলে কি এই পর্যন্ত আসতে পারত? ঐক্যমত কমিশনে এতগুলো ব্যাপারে কি একমত হতে পারত? নিঃসন্দেহে সেটি হয়েছে। সুতরাং এই বিভাজনের রেখাটাকে সবার আগে উঠাতে হবে। হেলাল ভাইরা ক্ষমতায় যাবেন, আর পার্টি কে আসবে সেটা পিপল উইল ডিসাইড। আপনি জামশন করে আপনি এই যে হেলাল ভাই একটু আগে বলতেছেন একদিকে হলো যে আমরা এখন জামাত ইসলামীকে নিয়ে ইলেকশন করতে হবে, তাহলে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে জামাত ইসলাম বিরোধী দল হবে তো। কিন্তু আপনি সেই জায়গায় এসে আমাদেরকে সেই জায়গায় তো সহ্য করছেন না। আবার আপনি কি এটা একবারের জন্য বলতে পারেন না যে জোট করে হয়তো তারাই ক্ষমতায় যেতে পারে? এই যে একটা জায়গা তৈরি হয়েছে, আমি মনে করি এই জায়গাগুলোতে আগে আমাদের জনগণ আমাদেরকে দেখতে চায় যে ব্লেম গেমের এই রাজনীতিটা থেকে আমাদেরকে বেরিয়ে আসে। দেখেন ভোটের ব্যাপারে একদিকে আমরা বলছি ফেব্রুয়ারিতে ভোট, আবার আরেকদিকে বলছি ভোট হবে তো। এই সংখ্যাটা কেন? আজকের 71% জরিপে দেখা যায় ভোটের ব্যাপারে ইনডিসিশনে ভুগতেছে, তারা এখনো ডিসিশন নেয়নি। কেন হয়েছে? কারণ এখানে 15 বছর ভোট বিমুখতার একটা রাজনীতি হয়েছে। এখানে হয়েছে আপনার ভোট লাগে নাই, কবর থেকে এসে ভোট দেয়া হতো, তারা নির্বাচিত হয়ে যেত। সুতরাং এই যে দিনের ভোটটা রাতে হয়েছিল, কিন্তু বিপ্লব পরবর্তী জায়গায় আমরা আসি। আজকে যে নির্বাচনের ব্যাপারে আমরা খুবই উন্মুখ হয়ে আছি, এটি তো বাস্তব। 15 বছর আমি নিজেই তো ভোট দিতে পারিনি, আমরা কেউই পারিনি। তাহলে আমাদের তরুণ প্রজন্মের আকর্ষণটা কি এখন? যে আমরা ভোট চাই। এটি বাস্তব। একটি রাষ্ট্র পরিচালনার জন্যে গণতান্ত্রিক পরিবর্তনের কোনো বিকল্প নেই। এবং আজকের যে সরকার, এই সরকারের কোনো জবাবদিহিতা আছে? এই সরকার, আমি তো বলি শেখ হাসিনা যেরকম গণভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে, এই সরকার তো তারা এখান থেকে শুধুমাত্র এয়ারপোর্ট পর্যন্ত গেলেই তাদের হয়ে যাবে, তাদের আর লাগবে না। এবং এই দেশে তারা আর না আসলে হবে, আমার আর হেলাল ভাইকে থাকতে হবে, আমরা এদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং সেই জায়গায় অমুক ভোট চায় না এই কথাটা বলা, এটা একটা অসত্য কথা। বরং আমরা তো মনে করি ফেব্রুয়ারিতে কি বলে ডিসেম্বরে ভোট হোক, কিন্তু গণতান্ত্রিক শক্তির কথা বলেছেন তিনি, যে আপনার সংস্কার বিচার হতে হবে। আপনি এই যে বিরাট, আপনি যে না প্লিজ না আমি বলছি, আমি তো একটু আগে বলছি যে আমরা একমত, কিন্তু আপনি সেটাকে পরবর্তী সরকারের হাতে তুলে দেবেন, এটা তো আমরা মানি না। কারণ বিপ্লব এবং বিপ্লবী এবং এই সরকার তো অসাংবিধানিক সরকার। আপনি যদি সংবিধান ধরেন তাহলে এই সরকারের কথা তো আমাদের সংবিধানে নাই, কারণ এটা একটা কোর্টের অনুমোদন নিয়ে কিন্তু এই সরকার হয়েছে। তাহলে সেই সরকারকে লিগ্যাল ফ্রেমের আওতায় নিয়ে আসতে হবে, এই বিপ্লবকে আপনাকে তার আওতায় নিয়ে আসতে হবে। আপনি সেটার জন্য তাহলে আপনি গণভোট দিতে হবে, আপনাকে সেটাকে অর্ডিন্যান্স জারি করে দিতে হবে। কিন্তু আপনি বলছেন যে না আমরা এসে ঠিক করব। শুনেন, আমি বয়ানের জন্য বলি, যদি বিএনপি ক্ষমতায় না আসে, হেলাল ভাই হয়তো কষ্ট পাবে যে এটা কিভাবে সম্ভব। না আসলো না, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর যারা আসবে তারা যখন এটাকে ছুঁড়ে ফেলে দিবে, তখন হেলাল ভাই দুঃখ করবে যে এই লিগ্যাল ফ্রেমটা দরকার ছিল। কারণ বিএনপির অসংখ্য লোক এখানে স্যাক্রিফাইস করেছে, জামাতের অসংখ্য লোক এখানে স্যাক্রিফাইস করেছে। কারণ বিপ্লব, এই যে আজকে আমরা কখনো কখনো আজকে হেলাল ভাইদের সাথে এই এনসিপির যুদ্ধ, আমি তো মনে করি এই যুদ্ধ হওয়া উচিত না। নবীন প্রবীণের এই যুদ্ধ খুব খারাপ। কারণ এরা কি আমাদের বিগত দিনের আন্দোলনের মূল ব্যক্তিরা? হ্যাঁ, তারা সামনে ছিল। বিগত দিনের আন্দোলনের সূচনা হয়েছিল 28 অক্টোবর, লগি বৈঠা সেই লাশের উপরে নৃত্য করার মাধ্যমে যে যাত্রা। সুতরাং গণভোটের মাধ্যমে দিতে হবে। গণভোট কি এখন এটা কি সেই অবস্থা বিরাজ করে? অবশ্যই গণভোট দিতে হবে। সংবিধানে আছে আমাদের এখন। কেন আপনি এই যে না আপনি এই যে কেয়ারটেকার সরকার যখন রিস্টার্ট হচ্ছে, সেখানে কিন্তু গণভোট এসে যাবে। এই যে 21 তারিখে যে আসুক তাহলে সে সময় তো আছে আমাদের। না, পরবর্তী সরকার না তো এটা বিশ্বাস হচ্ছে না কেন? না, বিশ্বাস কেন করব? কারণ বিশ্বাস হচ্ছে না কেন? তিন জোটের যে রূপরেখা, সেটার ব্যাপারে মানা হয়েছে তো। সেটা যদি হতো তাহলে 24 পরে যে টাস্ক ফোর্স করছিল সরকারকে বাইপাস করে, আমি মনে হয় হেলাল ভাই সময় বললে হয়। আমরা তর্কই করি, তিন জোটের রূপরেখা মানা হয়নি, এই কথা কি বলা উচিত? তিন জোটের রূপরেখা সব মানা হয়েছে। তিন জোটের রূপরেখার যে টাস্ক ফোর্স করছিল পরে সরকারকে না জানিয়ে, সেই টাস্ক ফোর্সের রিপোর্ট পেশ করা হয়েছিল, রিপোর্টটা তাহলে তিন জোটের রূপরেখা মানা হয়েছে। এই যে আমরা বলতেছি যে আমরা মানবো, বিশ্বাস হয় না কেন? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। এই ইউনূস সরকার, আপনারা যেদিন যারাই ক্ষমতায় আসবে সেদিন ইউনূস সরকারকে কিন্তু আপনি অবৈধ হিসেবে ফাঁসি দেওয়া যাবে, জানেন? না, তাকে তো কেন
আপনাকে তা না, তার লিগ্যাল ঘোষণাপত্র কিন্তু কোনো লিগ্যাল ফ্রেম না। দিস ইজ দ্য মিসকনসেপশন। সাংবিধানিক বৈধতা দেয়া হবে না, দেয়া হবে তো দিস ইজ দ্য উইল। হ্যাঁ, এটা তো ভবিষ্যৎ। 91 সরকার দেয়নি, 96 সরকার দেয়নি, 2001 সরকার ভবিষ্যৎ দেয়নি। বলতে পারেন না আপনি, ভবিষ্যতে কে আসবে কি হবে। না, এটা শুনুন, আমি আপনাকে বলি, কনভেনশন। আপনি দেখেন হেলাল ভাই, পৃথিবীর ফরাসি বিপ্লব 6th অ্যামেন্ডমেন্ট তারা করেছে। টিউনিশিয়া, জর্জিয়া, সুদান, গ্রেনাডা, আরব বসন্ত, কিউবা বিপ্লব, সকল বিপ্লবে কিন্তু যখন সরকার পালিয়ে গেছে তখন কিন্তু অবশ্যই বিপ্লব। তাইলে তো আরেক সমস্যা, পুরনো আলোচনা অবশ্যই বিপ্লব, এটা পুরনো আলোচনা চলে গেল। অবশ্যই বিপ্লব, এটা বিপ্লব না, এটা বিপ্লব। আপনি আপনার গ্রামাটিক্যাল আপনি ঠিক করেন। চুপ থাকে কিভাবে, সংবিধান থেকে চুপ থাকে হচ্ছে আপনাদের কারণে। আরে আমাদের কারণে মানে চুপকে আপনারা সরাইতে দেন। আচ্ছা, তারি কি বিপ্লব হইলো? আপনারা আওয়ামী লীগকে, হেলাল ভাই প্লিজ, আপনি তো এখন আমার টাইম, হেলাল ভাই আপনি তো একটু আমি বলছিলাম সুপ্পু সাহেবকে আপনারা সরাইতে দেন নাই, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আপনারা দ্বিমত। আমি বলি আপনারা অধিকাংশ ঐক্যমত কমিশনের নোট অফ ডিসেন্ট দেন, আপনারা কিন্তু স্থানীয় নির্বাচন আগে হবে এটাতে আপনারা পছন্দ না, আপনারা শুধুমাত্র একটা জায়গায় টিকচিহ্ন মারেন, সেটা হচ্ছে একটা ইলেকশন, আর বাকি সব ব্যাপার আপনাদের। আমি একটু লেট মি ফিনিশ, আমাকে একটু সময় দিয়ে শেষ করেন। এখন ইলেকশনটার ব্যাপারে সন্দেহ, আপনি যে সমস্যা কোথায় বলছেন, এখন তো আমরা আর হেলাল ভাইরা, এখন তো আর শেখ হাসিনা ধরেন নাই, কিন্তু আমি আগে বলছি তিনটি শক্তি কিন্তু তারেক রহমান সাহেব যেটা বলেন যে পেশিবাদ পালিয়েছে কিন্তু তাদের সেই শরীর কিন্তু এখানে আছে। সুতরাং সেই জায়গা থেকে ভারত কিন্তু এখানে তার পুরোদমের সকল শক্তি নিয়ে কিন্তু আছে, পেশিবাদীরা আছে। আওয়ামী লীগ কিন্তু অফিস খুলেছে, আপনি আজকে দেখেছেন নয়াদিগন্তে তারা 2,500 কোটি টাকার লেনদেন করেছে হচ্ছে আপনার কি বলে এস আলম গ্রুপ শেখ হাসিনার সাথে, এবং অনেক গোপন মিটিং তাদের হয়ে গেছে। কিন্তু এই এস আলমকে কিন্তু প্যাট্রোনাইজ করা লোকেরা কিন্তু অনেক পার্টির স্থায়ী কমিটির মধ্যে আছে, এগুলো তো আলোচনায় আছে। সুতরাং আমরা সেই দিকে না গিয়ে, বিভেদের রাজনীতিতে আমরা না গিয়ে, হেলাল ভাই যেটা বলছেন, আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে যায়, শঙ্কা তৈরি হয়, তাহলে সেটা ভাই আমাদের কারণে হচ্ছে। কেন হচ্ছে, লেট মি ফিনিশ, আমি কেন হচ্ছে, কারণ হচ্ছে আমরা জনগণের মধ্যে সেই মানে অভয় অবস্থা, এই অস্থিরতা থেকে মুক্ত করে তাদেরকে আশ্বস্ত করতে পারি। গোটা বাংলাদেশে নীরবে চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এগুলো পত্রিকার রিপোর্ট। টিআইবি, আপনি যে টিআইবি রিপোর্ট প্রকাশ হলে একসময় আমরা খুব খুশি হতাম, সেই টিআইবি কিন্তু এখন রিপোর্ট প্রকাশ। রেজাল ভাই আপনার কাছে আবার আসবো আমি। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে নির্বাচনের যে সংখ্যাটা তৈরি হয়েছে এইটা দূর করবার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে, আমি সেটা বলতে চাই। জি, আমি আজিজুল বারী হেলাল কাছে আসতে চাই। হেলাল ভাই, রেজাউল করিম ভাই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, বিশেষ করে জুলাই সনদের বিষয়টি এসেছে যে এটি কিভাবে বাস্তবায়ন হবে, এটা আইনি ভিত্তি থাকবে কি থাকবে না, সংবিধান পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা, এই জায়গাটি অনেক জায়গায় ঝুলে আছে। বা আসলে জুলাই সনদ কবে এটি পাবো আমরা, এটি এখনো কিন্তু চূড়ান্ত নাই, যদিও বলা হচ্ছে যে 15 সেপ্টেম্বরের মধ্যে এটি চূড়ান্ত হবে। আপনি কি বলবেন? এটা তো একদম আপনার ক্লিয়ার বক্তব্য, ক্রিস্টাল ক্লিয়ার, যে জুলাই সনদ যেটা হবে, সেই জুলাই সনদ পরবর্তী সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। আপনি যদি আগে বাস্তবায়ন করতে চান তাহলে তার ফর্মুলা কি? তার ফর্মুলা হলো আপনার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্স পরবর্তী সরকার মানতেও পারে, নাও মানতে পারে। এই জন্য গণভোটের কথা বলছেন। গণভোটটা দেখেন, গণভোটটা কি আমাদের এখন প্র্যাগমেটিক বা প্র্যাকটিক্যাল? গণভোটটা কেন, কোন কোশ্চেনে গণভোট? বলতে পারবেন যে কোন কোশ্চেন না, উনি বলতে পারবে যে গণভোটটা হবে। রেজাউল ভাই কি জন্য? এই যে আপনি জুলাই সনদকে আপনি যদি অ্যামেন্ডমেন্ট আপনি করতে চান, তাহলে জনগণের সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করব। জুলাই সনদ অ্যামেন্ড করব কেন? জুলাই সনদ তো লেখা হচ্ছে, সেই লেখাটা আমরা আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করব। এইটা তাই গণভোটটা কি জন্য হবে? আপনি এটার জন্যই হবে। এই যে আমরা উভয় গণভোটটা কি জন্য হবে? প্রথমত গণভোটটা কি জন্য হবে? অযথা একটা ন্যারেটিভ দাঁড় করাবেন, খুব পপুলিস্ট একটা কথা, গণভোট, গণপরিষদ, তাই না? কিন্তু এটা কোন কারণে, লজিকটা কি এর পিছনে? আরেকটা বক্তব্য হলো যে বর্তমান সংবিধানে কিন্তু গণভোট নেই, শেখ হাসিনা ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা গণভোটের পক্ষে।
কিন্তু সেটা সংবিধান তো ইনকর্পোরেট করতে হবে। সংবিধান ইনকর্পোরেট করতে হলে আপনার সংসদ দরকার। এইসব আইনি কচকচা নিয়ে আমি আইনি না, এটা আপনার রেজিস্টার্ড হইলে আপনি গণভোট সেখানে না না কেয়ারটেকারের সাথে আছে আপনি আপনার কিভাবে আপনার সংবিধানে থাকতে হবে। ওই রায়ের মধ্যে আছে যে আপনি এই সমস্ত ন্যারেটিভ তুলছেন কেন? আপনি প্রথমে 300 আসনে না, ফেয়ার ইলেকশন তো আমরাও চাই, আমাদের থেকে বেশি ফেয়ার ইলেকশন কে চায়? আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এই দেশে ফেয়ার ইলেকশন। কিন্তু হাবিব ভাই যে বলে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সুস্থ অবস্থায় আসতে পারবে না, সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। একজনের বক্তব্য একরকম। শুনেন, আপনারা হলো ঐতিহাসিকভাবে অনেক ভুল করছেন, তো এই জন্য আবারও একটা ভুল করতে যাচ্ছেন। আমাদের জন্য আপনাদের ভুলের কারণে আমাদের জন্য আপনারা কোনোভাবে দুঃখিত হবেন না, বরং আপনারা যেহেতু আলাদা দল, আমরা যদি শেষ হয়ে যাই আপনাদের 17 বছর হাসিনা ক্ষমতা চালাই গেছে এবং এমন ভুল করেছে যে তাদের নেতাগুলোকেও, আজকে জাতীয় নেতা, তাদেরকেও ফাঁসির দড়ি দিতে হয়েছে শুধুমাত্র তাদের ভুলের জন্য। 1947 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত জামাত ইসলামে জাতীয় রাজনীতিতে একটা আপনি পজিটিভ সাইন দেখান। তারা ব্রিটিশ বিরোধী, ভারত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা ছিল, বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছে, এরশাদ বিরোধী আন্দোলনের বিরোধিতা 86 সালে নির্বাচনে গেছে। ইভেন আমাদের সময় তো আপনাদের সঙ্গে ছিল, আমাদের সাথে যখন আসছে, কখন যখন আওয়ামী লীগের কাছ থেকে আপনার ধাক্কা খাইছে। 96 সালে আওয়ামী লীগরে বলছিল সবচেয়ে বেশি নামাজ পড়ে আওয়ামী লীগের লোক, সবচেয়ে বেশি ইসলামিক লোক, মানে ইসলামের এজেন্ডা ওনারা নিছিল, ওটা কী কয়, ওই যে লাইসেন্স দিয়েছিল যে দেখছি গোলাম আজম সাহেব বলছেন যে হাসিনা, আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি নামাজ পড়ে, বিএনপি আওয়ামী লীগের লোক অনেক ইসলাম। এই সমস্ত খুচরা আলোচনা শোনার জন্য এইভাবে দেখেন, এইভাবে 86 সালে আপনারা ভুল করলেন, তারপরে 96 সালে আরেকবার ভুল করলেন, তারপরে 2007 সালে একবার ভুল করলেন। আপনারা এই যে এই তিনটা এখন আবার আপনারা আসতে পারলেন না, দেখলাম এখন আবার এই তিনটা আমি আপনারা শুদ্ধ হয়ে আসতে পারলেন না, এখন আবার ভাই আমরা তো 4 বার, আমাদের ভুল নিয়ে তো আপনাদের খুশি থাকলে ভালো, বরং না না আপনারা ঐতিহাসিক ভুল করছেন, তো এই জন্য বারবার আপনাকে দেখে হোঁচট খাচ্ছে জনগণও ভয় পায়, আমরাও ভয় পাই। হচ্ছে চাঁদাবাজিকে আর পাথর দিয়ে মানুষ মারাকে ভাই, জামাত ইসলামীকে ভয় পাচ্ছে না আপনি, প্লিজ এটা না, আমাদের ভয় পায় না, ভয় পায় হচ্ছে চাঁদাবাজি, লুণ্ঠন, মানুষ মারা। আজ পর্যন্ত শুনেন হেলাল ভাই, একটু প্লেট মি, 71-এর পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের একজন, বা আপনি যত ইতিহাস ঘাটেন, আমাদের একজন কর্মীকে মেরেছে, এর ইতিহাস দেখাতে পারবেন? আমাদের মারছেন না, আমাদের, কিন্তু আপনি তো আপনার দলীয় কর্মী মারেন না, না আপনি এই যে এই সময়ে কালচার চালু করছেন, যেভাবে মানুষকে হত্যা করেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, আমাদের শত শত নেতা কর্মীকে আমরা যদি কর্মী মেরে ফেলতাম তাহলে তো আমরা 4 বার ক্ষমতায় না। এই জুলাই বিপ্লব পরবর্তী কত লোক মারা গেছে হেলাল ভাই? জুলাই পরবর্তী লোক আপনাদের ওই পাথর সরাই দিলেন, ওই যে পটিয়ায় গন্ডগোল করলেন, কত গন্ডগোল করছেন না, পটিয়ায় করছেন, পাথর সরাই নিছেন, এই যে না না আমরা নেবো কেন, আপনাদের নেতাই বলতেছে, আপনাদের ওইখানকানে। যাক, আমরা অন্য আলোচনা যাওয়ার দরকার নেই, অন্য আলোচনা যাওয়ার দরকার নেই। এখন বলছি জামাতে ইসলামী বাংলাদেশ যদি আগামী নির্বাচনকে তারা ঠেকাতে পারবে না, সেই ইতিহাস তাদের নেই, বুঝছেন? কারণ কি তারা আগামী নির্বাচনে আপোষ করতে পারে, আপোষ করতে আজকে যদি জামাত ইসলামের সাথে আমরা আগামী নির্বাচন সুষ্ঠু, এখন সেই আগামী নির্বাচনটা সুষ্ঠু অবাধ জন্য আমরা তো অলরেডি 31 দফা দিয়েছি, আপনারা কিন্তু কোনো, আমরা 41 দফা দিয়েছি হেলাল ভাই, এটা আমি হয়তো দিয়েছেন, হতে পারে আমাকে পর্যায়ে বিরতিতে যেতে হবে। আমি বলছি যে আগামী নির্বাচনে যদি আপনি বলেন যে আমি নির্বাচনে যাব না, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করার জন্য হেলাল ভাই 300 আসন প্রার্থী দিয়ে, আপনারা তো এখনো দেন, তাহলে এই কথাটা যেন ঠিক থাকে না। ঠিক কেন? আপনি তো আমাদের প্রার্থীদের নাম পত্রিকায় আছে, আর দেখছি কেন আপনি সেটা নির্বাচনে যাচ্ছেন আপনি? অবশ্যই, কি বলেন হেলাল ভাই? আমাদের আলোচনার সংখ্যা নেই, তো অবশ্যই নির্বাচনে আর কোনো সংখ্যা নেই। মহানগরীর প্রেসিডেন্ট রেজাউল ভাই বলছেন, ডক্টর রেজাউল, তারা নির্বাচনে যাবে, আমরা সবাইকে নির্বাচন সেটা ডিসেম্বরে হলো হেলাল ভাই যাবে, আরো ভালো সংস্কার হইতে হবে, উই অল আর এগ্রি যে আমরা উই আর গোইং টু হোল্ড এ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। আমরা সবাই চাই সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়। এ পর্যায়ে আমাকে একটি বিরতি নিতেই হচ্ছে, জনগণের যে সংখ্যা সেটা। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি এ পর্যায়ে আবার ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। আমি সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য উল্লেখ করতে চাই আবারও। তিনি বলেছেন, যারা নির্বাচন বিরোধী কথা বলবেন তারা রাজনীতির মাঠ থেকে বাদ পড়ে যাবেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে। নির্বাচন বিরোধী কথা যেই বলুন তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। তিনি বলেন, নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে। পাশাপাশি কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে, এটি চূড়ান্ত নয়। ডক্টর রেজাউল করিম। জি, ধন্যবাদ। না, ঠিক আছে, সালাউদ্দিন ভাই সিনিয়র মানুষ, তিনি তো ওনার জায়গা থেকে কথা বলছেন। আমরাও এই ব্যাপারে মানে মানুষ যাদেরকে মনে করেন ভয় পায় অথবা মানুষ এই ভোটের ব্যাপারে যে কাউকে যদি শঙ্কা তৈরি হয়, তাহলে তাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী জোট করবে না, এটাই সত্য কথা। কারণ আপনি কেন করবেন? আপনি লাইবিলিটি তো আমাদের দরকার নেই। সুতরাং আমরা কিন্তু বিগত দিনে এখানে জুলুম নির্যাতন মোকাবেলা করেই কিন্তু আমরা টিকেছিলাম। আমাদের সবাই আমরা লড়াই করেছি। সুতরাং জামাত ইসলামী কোনো কারো উপরে কোনো শক্তির উপরে ভর করে, আমরা আল্লাহর উপরে ভয় করি। আমরা সেটি করে আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন, আমাদের বিরাট স্যাক্রিফাইস। আমরা কোনো সমঝোতার কোনো না, সমঝোতা কেন? আমরা সহমর্মিতা, আমরা ডায়ালগে বিশ্বাস করি। আমরা এই যে হেলাল ভাইয়ের কথা ওটা উত্তর দিচ্ছি আমি। হেলাল ভাই একটু আগে বলছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আসলে কি কে একটু অখুশি লাগতেছে যে জামাত ধরে নেন যে হেলাল ভাই সরকার দল তো হয়ে আছে, তাহলে আওয়ামী লীগের সাথে কি অ্যালায়েন্স করবেন? আওয়ামী লীগ আওয়ামী লীগকে খোঁজেন কেন? আরেকবার বলছিলেন যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া উচিত। যে আপনাদের না আপনি এটা জামাতের আমির বলছিল, তিনি বলছেন যে আওয়ামী লীগ যেইভাবে আমাদের যেখানে সেখানে আমাদেরকে ধরছে, আইন বিচার ছাড়াই আমাদের অফিস বন্ধ করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী সেই পথ বেছে নেবে না। আমরা আইনানুগ পদ্ধতিতে যদি পত্রিকায় যদি কেউ দেখে থাকে সে বলবে। সুতরাং আমি বলি হেলাল ভাই, সেটি হচ্ছে যে আজকের পিয়ার পদ্ধতি জামাত চায়, এটা কিন্তু ইলেকশনের বাধা না, এটা আমরা চাইতেই পারি একটা রাজনৈতিক দল, এবং ইতিমধ্যে এটা অনেক পপুলারিটি পেয়েছে। এবং এটা জামাতের আবিষ্কার না, কেয়ারটেকার সরকার জামাতের আবিষ্কার ছিল, কিন্তু সেটা আপনারা প্রথম বলছেন পাগল আর কি বলে কে সারা নিরপেক্ষ নাই। এখন সেটাকে সবচেয়ে বেশি আপনারাও অন করেন, আমরাও করি, কিন্তু শেখ হাসিনা সেটা দিয়ে এসে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমাদের সাথে তারাও আন্দোলন করে এসেছে, আপনারাও করেছে, সেটা কথা নেই। কথা হচ্ছে পিয়ার পদ্ধতি, এটা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে। এখন এটা এখন পিয়ার এবং সেমি পিয়ার, সেটা নিয়ে আপনি কিভাবে যাবেন, সেটা আমরা মনে করি শুধু সরকারের অধীনে আমাদের ডায়লগ না হয়ে আমরা একসাথে আন্দোলন করেছিলাম। আমরা এখন আমাদের না, আপনি আমরা এখন আমাদের পলিটিক্যাল দলগুলোর মধ্যেও তো আমরা ডায়লগ করতে পারি। আমরা এখনো তো ডায়লগ করতে পারি। আমাদের পার্লামেন্ট এটা কিভাবে সম্ভব? না আমি আলোচনা করতেছি, আমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে তখনই যখন সংসদ আলোচনা। না, সেটা তো হলো আপনি ভোট হওয়ার পরে। আমি বলছি যে এই যে এখন আমাদের যে প্রবলেম, যে এখন যে সমস্যাটা কোথায়, এই যে ওনার অ্যাড্রেস, সেই সমস্যা আইডেন্টিফাই করবার জন্য আমরা শুধু ইউনূস সরকার সাহেব ডাকে ওখানে চা বিস্কিট খেয়ে আলোচনা করে, আলী রিয়াজ সাহেব বলেন উনি আমরা শুনে চলে আসি, বক্তব্য দিই। আমরা কি পলিটিক্যাল দলগুলো, আমাদের তাহের সাহেব বলছেন যে আসুন আমরা নিজেরাই ডায়লগ করি, আমরা যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সে লড়াইটা করেছিলাম, আমরা সেটি করি। সুতরাং আমাদের বক্তব্যটা খুবই পরিষ্কার যে আপনাকে অবশ্যই এই বিপ্লব পরবর্তী সেখানে আপনাকে নতুন বন্দোবস্তে যেতে হবে। আপনি এখানে কিছুই করবেন না, শুধু আগামী দিনে করবেন, এটি সম্ভব না। এই যে পুলিশের সংস্কার, আমরা তো নির্যাতিত হয়েছি পুলিশ কর্তৃক। গুলি চালিয়েছে কারা? পুলিশ চালিয়েছে, র্যাব চালিয়েছে, গুম করেছেন। কতদিন লাগবে? সুতরাং না, সেটার জন্য তো আমার আপনার দরকার নেই। হেলাল ভাই, এটা আপনি টেনে নিচ্ছেন কেন? আমি বলছি এটা সরকারের দায়িত্ব। তারপরে হচ্ছে এটা কি পুলিশের সংস্কার হলে আপনি বিরোধিতা করবেন? করবো না তো, বরং পুলিশের সংস্কার লাগবে। তারপরে তারেক রহমান সাহেবের রায় দেওয়ার পরে বিচারপতি থাকতে পারেনি। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে এসকে সিনহা ফাঁসি দিয়েছে, তাকে আওয়ামী লীগ দেশ থেকে তাড়িয়ে বলছে সে সবচেয়ে বড় দুর্নীতিবাদ, করাপ্টেড পারসন। সুতরাং এই যে জায়গাগুলো, এগুলোকে তো অবশ্যই সংস্কারের আওতায় যদি না আনেন, প্রশাসনে একদিকে আমরা বক্তৃতায় বলছি ফ্যাসিবাদ সর্বত্র বসে আছে,
আরেকদিকে আমরা শুধু জপতেছি ইলেকশন 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 ইলেকশনই তো ইলেকশন লাগবে, ইলেকশন না হলে কিন্তু তো যাবে না তো। আপনাকে সংস্কারের এটাকে অ্যামেন্ডমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আপনি গণভোটও চাচ্ছেন, আপনি বলছেন এটা কোন সংসদে amendment-এর হবে। আওতায়? আপনাকে এটা যেই ফর্মে হোক, এই যে পিপল উইলসের জায়গাটা, ওই যে জনগণের অভিপ্রায়, জুলাই সনদ অর্থাৎ যেটা। জুলাই সনদ, জুলাই সনদ তো বাস্তবায়ন হবে। জুলাই সনদের যে সমস্ত জায়গা কিন্তু এটা হেলাল ভাই, সেটাকে না, সেটা হেলাল ভাই না, লিগ্যাল ফ্রেম ছাড়া আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। লিগ্যাল ফ্রেমটা করবেন কিভাবে? সংসদ সেটা এই সরকার এটা করতে তো পারবে অন্যায় কথা, এটা হয় না, এটা হয় না। আপনি হয় না না হয় সেটা আইনজীবীরা বলবে। হ্যাঁ, আইনজীবীরা বক্তব্য দিয়েছে যে না বিপ্লব, এই যে আমি আপনাকে আইনজীবী বললে তো আইনজীবী আমি কি সব আপনাকে বুঝতেছে যে নাকি? 15টা রাষ্ট্রের কথা বললাম হেলাল ভাই, এই 15টা রাষ্ট্রেই কিন্তু আপনি কনস্টিটিউশন ডিসলভ হয়ে গেছে। না, একমাত্র ফ্রান্সে 4টা না 5টা বিপ্লব সাউথ হয়েছে। আফ্রিকা যে না, সাউথ আফ্রিকায় যে তারা টুথ কমিশন করছে, আমাদের ঐক্যমত কমিশন, তারা কিন্তু এগুলোকে অ্যামেন্ডমেন্ট দিয়েছে। না না, লিগ্যাল ফ্রেমের আওতায় নিয়ে, লিগ্যাল ফ্রেমের আওতায় নিয়ে। ফ্রেমওয়ার্ক দিয়েছে। সুতরাং লিগ্যাল আপনি ফ্রেম, শুধু ফ্রান্সেরটা করতে পারেন, 4টা বিপ্লব হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে একটা বিপ্লব, কিন্তু সেটা কি বিপ্লব? এটা তো প্রশ্ন। দ্যাট ইজ অ্যানাদার বিপ্লব কোশ্চেন। মানে কি? আপনার পুরনো সংবিধান থাকবে না, পুরনো কিছু থাকবে না, তাহলে নতুন কিছু। তাহলে যদি সংবিধান না হয়, সবকিছু তো না, আছে। হেলাল ভাই, তাহলে আপনি কোর্টের কাছে গেলেন কেন? কিসে? কোর্ট থেকে আপনি কেন নিয়ে কোর্টে সেই সরকারের নাম 106 রাখেন? এর মাধ্যমে একটা অবজারভেশন দিচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, আপনার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আপনার দেশটা পরিচালনা করতে পারে তাদের উপদেষ্টা দিয়ে। এরকম একটা অবজারভেশন 106 এ কোর্টের মাধ্যমে দেয়া আছে, বুঝছেন? এইটা বিষয় না। বিষয়টা হলো আমাদের দেশে আচ্ছা, কমিউনিস্ট এখন আমার 91 টাইমে সাল, হেলাল ভাই, আমি 2008 একটু বলি, সাল, আমি বলি যে 2096 সালে আগের সরকারগুলোকে পরের সরকার তাকে আপনার বৈধতা দিচ্ছে। এবং আমাদের জুলাই ঘোষণাপত্র বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারকে তার সাংবিধানিক বৈধতা পরের সরকার দিবে, এইটাও বলা হচ্ছে। তার নাম ডক্টর ইউনূস যদি বলে তুমি এখনই দাও, এখনই দেই কিভাবে? এখন সংবিধান সংসদ না বসে বিপ্লব পরবর্তী হেলবে আমাকে বলতে, এটা তো বিপ্লব না রে ভাই। আচ্ছা, আপনি বলেন, ধরে নিলাম চক্রের খাতে বিপ্লব, এটা তো না, এটা বিপ্লব। এখন এখানে আপনার যে নতুন সংবিধান, প্রশাসন, আপনাকে জনগণের যে উন্নয়নের ভাবনা, পরবর্তী যে আপনার রাস্তা যায়, দেখুন আমরা এক বাক্যে কিন্তু ইউনূস সরকার সাহেবকে কি বলি? ইউনূস সরকারকে আমরা বলি যে উনি কিন্তু ব্যর্থ। কেউ আমরা বলে ফেলে না, উনি সব ব্যাপারে ব্যর্থ হয়নি, বরং তিনি অর্থনৈতিক ব্যাপারে এখানে বিরাট সফলতা নিয়ে এসেছেন। আমরাও তো বলি। তারপরে আজকের ক্যাম্পাসগুলো আপনি দেখেন, হেলাল ভাইরা আমরা তো ছিলাম, হেলাল ভাই আমাদের অনেক সিনিয়র, কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে কি ক্যান্টনমেন্ট বিগত দিনে ছিল, এবং আপনি 53 বছরের কথাই বলেন, অস্ত্রের জঞ্জানানি, কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন কি রকম সব দল, ছাত্ররা কিভাবে সব জায়গায় হচ্ছে। তাইলে এটা তো একটা সুন্দর, আমরা সেটাই চেয়েছিলাম। সুতরাং আমরা মনে করি এই নতুন বাংলাদেশের যে অভ্যুত্থায়, যে সম্ভাবনা, কেউ বলে আবার নতুন বাংলাদেশ বলে যে 71 অস্বীকার, আর ভাই 71 থেকেই তো আমাদের শুরু হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে আমাদের বিগত দিনের যে আবর্জনা, কালিমা, কালো কাপড় দিয়ে অর্জনগুলোকে ঢেকে ফেলার যে জায়গাটি, সেটাকে ফেলে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য, সম্ভাবনার বাংলাদেশ গড়বার জন্য আমরা সকলে এগিয়ে যাচ্ছি। আমাদের আপনাদের দুজনের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, যেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা দুজনেই কথা বলছেন, দুই দলই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চায়, সেই ব্যাপারে আবেদন করেছেন, সেই আবেদনের শুনানিটা হবে আজকে, অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত 27 তারিখে মনে হয়, 21 অক্টোবর সেই শুনানিটা হবে। এটা নিয়ে কোনো বিরোধ নেই কোনো রাজনৈতিক দলের মধ্যে বর্তমান যারা আছে, সবাই ঐক্যবদ্ধ। কিন্তু দেখেন এটা সবাই তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, তত্ত্বাবধায়কের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু প্রতিষ্ঠাকালীন হেলাল ভাইরা বিরোধিতা করছে। এই নির্বাচনটা এখন আমরা যে এটা প্রতিষ্ঠা করতে এটা আপনারা করছেন, আমাদের কত স্ট্রাগল, তখন ইন্দিরা আমাকে বাধা দিছে, মনে আছে 96 নির্বাচন করতে যে আমাদের বাধা দিছে। আমার প্রশ্নটা শেষ হয়নি, এখন আমরা এখনো বলি, প্রশ্নটা শেষ হয়নি, আমাদের কত স্ট্রাগল করতে আমরা রাষ্ট্রের প্রয়োজনে। আচ্ছা বলেন আপনার প্রশ্নটা শুনুন। এখন আপনারা কি আগামী নির্বাচনটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান, নাকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের অধীনেই চান? যেহেতু আমরা এখন বাস করছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনটা হলে আমার ভিউজটা ভালো হয়। আর তত্ত্বাবধায়ক সরকার যদি বিল পাঠায় নতুনটা সরকার গঠন করতে হয়, সেটা কিন্তু আরেকটা ম্যাসিভ বাজে ব্যবস্থা হয়ে যাবে। কারণ নতুন সরকার তৈরি করতে যে আমাদের এই পরাজিত ফ্যাসিবাদরা কিন্তু সেখানে পার্ট প্লে করবে, ভারত পার্ট প্লে করবে। সুতরাং আমি এই জন্য বলছি যে নির্বাচনটাকে গুরুত্ব দিতে হবে। এই নির্বাচন না হোক, এটা কিন্তু হাসিনাও চায়। দেখেন হাসিনা কিন্তু বক্তব্য দিচ্ছে সেদিনকে কলকাতা থেকে, যে ইউনূস সরকার অধীনে কোনো নির্বাচন হবে না। উনি বলার সাহস পায় কি করে? আর সেই বলার সাথে যদি ইকো হয় রেজাউলদের কথা,
এনসিপির কথা, তাহলে দুঃখ লাগে না যে আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করলাম, হাসিনাকে ফেলে দিলাম, এখন আমরা নির্বাচনের মাধ্যমে করব। সেখানে হাসিনা বলছে ইউনূসের অধীনে নির্বাচন হবে না। আর সেই একই কথা যদি আপনারা বলেন এবং তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি করেন, ঠিক আছে, এটা নেক্সটে অবশ্যই হবে। নেক্সটে আপনারা যদি করেন তাহলে ইউনূস সরকারের অবস্থানটা কোথায় হচ্ছে? তাহলে হাসিনার সাথে আপনার একমত হয়ে যাচ্ছেন না? জি, আমি হেলাল ভাই আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে রেজাউল করিম, ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি আজকে যে ঘটনাটি আজকে সেটি একটু উল্লেখ করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শুধু সাময়িক সমাধান নয়, এ বিষয়ে সুদূর প্রসারী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এমনভাবে নির্ধারিত হতে হবে যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই এটি কবে থেকে কার্যকর হবে? একটি প্রশ্ন রেখেছেন তিনি আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন যাতে ভবিষ্যতে এটি নিয়ে সংকট সৃষ্টি না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। ডক্টর রেজাউল করিম। জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে হেলাল ভাই যেটা বলছেন, যে আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে, এই সরকারের যে সংস্কার বিচার যেগুলো চলমান আছে আমাদের ঐক্যমত, এগুলোকে জুলাই সনদের যে আইনি ভিত্তিটা, এটা দেওয়ার মাধ্যমে এই ইউনূস সরকার সাহেবের অধীনে নির্বাচন সম্ভব, এবং আমরা সেটাই দাবি করি। হেলাল ভাই যদিও আমাকে বলার আগে উনি বলে ফেলছেন যে আমরা শেখ হাসিনার সাথে মিলাই বলছি, না, আমরা বলছি যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব। এবং শুধু হেলাল ভাই তো ফেব্রুয়ারির কথা বলতেছেন, আমরা মনে করি ডিসেম্বরও নির্বাচন সম্ভব। কিভাবে সম্ভব? যদি সরকার তার ওয়ার্ক করে। এবং সাথে সাথে আমি একটু আগে যেটা বলছি, জনগণকে আমরা যারা এখন এখানে রাজনীতি করি, হয়তো আপনি শেখ হাসিনাকে ছায়া অথবা ভারত থেকে এখানে ডমিনেট করে ইন্ডিয়াকে অন্যভাবে দোষ দিতে পারবে, কিন্তু আমরাই তো এখন মাঠে আছি। তাহলে মানুষ আমাদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হবে কেন? রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষ আস্থা পাবে না কেন? বিশ্বাস করেন, আজকে কিন্তু রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারের বিরুদ্ধে মিছিল করার কথা ছিল যে আমরা রাজনৈতিক সরকার চাই, আমরা ভোট চাই। কিন্তু আজকে যে বিরাট সংখ্যক জনগণ, তরুণ প্রজন্ম, নারী ভোটকে ভয় পায়, অর্থাৎ এই যে কি হবে, এই যে শঙ্কা। কারণ ভাই, একজন রিক্সাওয়ালা শ্রমিক সে যখন দেখে যে সে চাঁদাবাজির শিকার, সে লুণ্ঠনের শিকার, সে আবার আমি রাজনীতিবিদ, আমার চোখ রাঙ্গানির শিকার, আমি তার প্রতি সহমর্মিতা নাই, আমাদের রাজনৈতিক পারস্পরিক উদারতা নাই, ভালোবাসা নাই, নবীন তরুণ যাদের রক্ত দিয়ে, যাদের ত্যাগের মাধ্যমে, এটা তো বাস্তব, তারা তো সামনে ছিল, তাদের সাথে যুদ্ধ। ভোটকে ভয় পাবে কেন? ভোটকে ভয় পাবে না, ভোটকে ভয় পাচ্ছে হয়তো এই জন্য যে আপনারা ক্ষমতা ছাড়াই আমরা এরকম করি। সরি হেলাল ভাই, আমি আপনাকে বললে আমি টিকতে পারবো না। আমি বলছি না, ভোটকে ভয় পাচ্ছে না, এই যে আমি এটা অ্যানসার করছি হেলাল ভাই প্লিজ। আমার হাতে কোনো ক্ষমতা নাই, হেলাল ভাইও কিন্তু ক্ষমতাবান না, আমিও না। আমার ক্ষমতা ছাড়াই যদি আমি ক্ষমতার প্রয়োগ করতে থাকি, আমি আমার কথাই বলছি, আমার দলের কথাই বলছি, তাহলে আমি যদি ক্ষমতাবান হই তাহলে আমি কি করব? এই জন্যে অনেকে বলে নতুন ফেসিবাদের উত্থান, যে আগেরটাই কি আবার সেই ভোট কেন্দ্রে গেলে, হেলাল ভাই প্লিজ আমি আমারটা বলি, আপনি বলুন, ভোট কেন্দ্রে গেলে আসতে পারবেন হাবিব বেটা কেন বলবেন? তিনি এখনো দলের মধ্যে থাকেন। উনি বলছে দাঁড়িপাল্লাকে ভোট দিবে, আবার সে সুস্থ অবস্থায় ফেরত আসবে, এটা মনে করার কোনো কারণ নাই। সেটা তার ব্যক্তিগত না, আপনি এখন ব্যক্তিগত আপনি হয়তো বলছে যে মানে না, সে হয়তো বলছেন, এটা তো আপনি তাফসীর কোন লোক ইনসেন্ট, যে লোকের না না, আপনি এটা তাফসীর করবেন, আপনারা এটা ব্যবস্থা নেওয়া উচিত। সেটা না, সেটা বোঝে ভোটার যদি ইনসেন্ট হয়, এটা হেলাল ভাই আপনাকে বলা উচিত ছিল যে হাবিব ভাইয়ের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনার ব্যবস্থা নেওয়া উচিত। হাবিব ভাই বলছে, আমি হেলাল ভাই আমারটা শেষ করতে দেন। আমি এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের এই যে নবীন প্রবীণের যে যুদ্ধ, আমাদের পরস্পর সহিষ্ণুতার যে অভাব, হয়তো এটা আমাদের মধ্য থেকে প্রকাশিত হচ্ছে। আপনারা একটা বলছেন, যেমন আমরা পাথর দিয়ে মানুষ মারার দৃশ্য দেখে আমরা বুঝছি যে এটা হয়তো অন্য কোনো জায়গা থেকে কেউ ফরম্যাট করছে কিনা, হোয়াট এভার, কিন্তু আমরা কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমরা বিএনপির নাম বলি নাই, কিন্তু হ্যাঁ, কিন্তু না, আপনারা প্রতিবাদও জানিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি, আমি বলছি যে এই অন্যায়ের প্রতিবাদ করা আর সারা দেশে আমাদেরকে আওয়ামী ৭১-এর ট্র্যাক দিয়া আমাদেরকে আমরাই 71-এর এই করেছি সে বয়ান হাজির করা, এই দুটো কি এক? আমরা আসলে শুনেন রেজাউল ভাই, আমি কথা বলি, শেষের দিকে চলে আসি, আমি হেলাল ভাই আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। জি, আমি একটা কথা বলি,
এই যে বারবার বলেন এজন্য যে ঐক্যের আওয়ামী রাজনীতি বয়ান আমাদের attack, লাগবে। জামাতে ইসলাম আপনার ঐতিহাসিক রাজনীতিতে এমন আপনার কালিমা লাগাইছে যে এইটাকে আপনি ভ্যানিশিং কালি দিয়ে মুছতে পারবেন না, কারণ যে অপরাধ না, আপনারা হেলাল ভাই এইটা বললে আমি আবারও বলবো না, এই কালিমার জন্য তো আপনি এত টেনশন করেন কেন? না না এটা আপনার এত টেনশন করি কেন? কেন? না আপনারা হেলাল এখনো ভাই, বাংলাদেশের রাজনীতি জামাত করেন তো? ইসলামীর কালিমা যেহেতু- লাগিয়েছে না, আমি বলি আপনারা শাহ মুয়াজ্জেম সাহেবকে নেন নাই? আপনাদের শুনেন, ৭১ বিরোধী আপনাদের মধ্যে কি ১০,০০০-এর তালিকার মধ্যে এখনো দ্বিতীয় অবস্থানে আপনারা নেই না, না। রাজাকারের তালিকায়? না, না, না। আওয়ামী লীগ যে 10,০০০-এর তালিকা করেছে দ্বিতীয় অবস্থানে তো আপনারা। ধরেন কেন? না কেন? আর আমি আওয়ামী একটু লীগের বলি। তালিকা আপনি অস্বীকার করবেন কেন? আওয়ামী তার লীগের দলে হচ্ছে ৮৩০০ কতজন, আপনারা হল রাজাকারের না, ২০০, আওয়ামী লীগের আমরা তালিকায় ৩৭০। রেজাউল ভাই, সুতরাং আমি একটু- প্লিজ ভোট আমি কে- বলছি যে বক্তব্যটা শুনুন। পুরাতন বয়ানকে হেলাল ভাই, আপনি আমার সিনিয়র মানুষ, আচ্ছা আমি শেষ আমরা করছি ওই কথা। বয়ানে আচ্ছা, গেলে ওইটা আর বলছি তাহলে না। নতুন রাজনীতি আচ্ছা নতুন হবে। রাজনীতি বলি। নতুন আচ্ছা, রাজনীতি আমরা হবে। নতুন হাবিব ভাই যেটা রাজনীতির বলছে, বিষয় নিয়ে কথা সেটা বলি। বলছে একজন ভোটার যদি এই তাফসীর হেলাল ভাই আপনি না, করেন কিভাবে? আপনি না, আমার থেকে শুনি করেন না না কিভাবে? আমি বলছি, হাবিব ভাই বলছে একজন ওনার সাথে ভোটার, আপনার কথা হয়েছে? একজন ভোটার যদি ভোট দিতে যায়, সে যদি জামাতে ইসলামে ভোট দাঁড়িপাল্লায় ভোট হেলাল ভাই, দেয়, আমি তার আপনি মাথায় কাজ করে না, না, আমি বলছি তার যে- মাথায় কাজ আমি করবে না। বলছি যে এটা কি অতএব সে- আপনার হাবিব ভাইয়ের এই সাথে একটা- কথা হইছে? না না এটা একটা বিষয়। আর একটা হলো যে এটা তো আপনি ভোট হাবিব হবে ভাইয়ের সাথে কথা বলেন, বাংলাদেশে, এটা দলীয় ফোরামে আলোচনা হয় নাই। ভোট হবে উৎসব মুখর পরিবেশে। বাংলাদেশে আজ পর্যন্ত সমস্ত ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে একমাত্র হাসিনার আমাদের ভোট ছাড়া। সুতরাং এই উৎসব না, মুখর বাংলাদেশের সব পরিবেশটাকে নির্বাচন উৎসবমুখর হয়, কেন হেলাল ভাই। একমাত্র হাসিনার আমল ছাড়া এর আগেও ৭৩ উৎসবমুখর সালে অনেক একটা জায়গায় হয়েছে ছিল না। উল্টাপাল্টা ভোট। এখন এই সমস্ত ভোটকে উৎসব মুখরকে আপনারা প্যানিক ক্রিয়েট করছেন। প্যানিক ক্রিয়েট করছেন কি জন্য? আজকে যদি আপনারা একটা অ্যাসুরেন্স পাইতেন যে আপনারা আমাদের সাথে সিট ভাগাভাগি করে সেই ২০০১-এর মতো আবারও ক্ষমতায় আসতে পারতেন, কিন্তু ওই স্বপ্ন তো দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ এখন বাংলাদেশে হেলাল একটা ভাই, কম্পিটিটিভ হেলাল নির্বাচন ভাই, দরকার। এত অহংকারী না হওয়া ভালো। অহংকারী বলছি না, না। প্লিজ। না, আমি না, বলছি এটা কিন্তু একটা competitive ফেসিবাদী ইয়া। তাহলে শুনেন, তার নির্বাচন আপনি যাচ্ছেন না ইলেকশন কেন? ছাড়া কিভাবে আপনি বলতে পারেন আপনি সব ভাগ করে দিলে না, হয়ে আমি যাবে? তা বলছি না, না, না। আপনি আপনারা এটা কিন্তু বলছেন several times যে বলছেন। আমরা শুনেন, যদি সবাই নির্বাচনে যাই- প্রতিদিন কিন্তু আপনাদের কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা আপনাদের কমতেছে, জামাত ইসলামের বাড়তেছে। এই জন্যই তো আপনারা সুতরাং আপনি ভোটটা আমাদেরকে নিয়ে এই জন্যই টেনশন ভোটটা করেন। ডিলে করলে আপনাদের না, না, জনপ্রিয়তা আপনি বাড়বে। আমাদের হ্যাঁ, ওই- এটা ওইটা delay এটা করবো ডিলে কেন? করলে সুবিধা, আপনার তাহলে তলানিতে আমরা- আরো নামবে, তাহলে delay করবো আমাদের কেন? আরো বাড়বে। তাহলে রাজনৈতিকভাবে কি আমাদের উচিত এজন্য এটা delay করা? আপনাদের চাঁদাবাজিটা বন্ধ করে দিতে না, হবে। চাঁদাবাজি তো আপনারা করতেছেন। সবচেয়ে বাংলাদেশে এখন সবচেয়ে 92% আপনার হেলাল নীরব ভাই। চাঁদাবাজি। না, টিআইবি না, বলছে, টিআইবি রিপোর্ট 92% অপরাধ। টিআইবি রিপোর্ট এনসিপির বিরুদ্ধে গেছে, হ্যাঁ? টিআইবি রিপোর্ট আপনাদের বিরুদ্ধে কিন্তু গেছে। 92% তো না, আপনাদের। না, আমাদের 92% এই যে টিআইবিরা আপনি বলেনি। এটা ইফতেখার সময় বলেনি। যেটা বলেনি সেটা বলা না, দরকার এটার না। পত্রিকায় আছে। শুনেন, গতকাল সারা পরশু কি বাংলাদেশে আসছে? না, হেলাল ভাই, আপনারা যেভাবে হেলাল ভাই, ক্ষমতায় আছেন, পরশু যেভাবে চাঁদাবাজি না, করছেন, না, না, হেলাল ভাই, আপনার- পরশু পত্রিকায় কি আসছে? সময় টিআইবি কি এলাকায় রিপোর্ট দিছে? রাজশাহীতে টিআইবি কি দিছে? চাঁদাবাজিকে যে রিপোর্ট আছে সেখানে জামাত ইসলামের নাম। জামাত ইসলামের নীরব চাঁদাবাজি, মানুষ ভাবে কি যে ইসলামিক লেবাস নিয়ে তারা আছে, এটা তারা তো- চাঁদাবাজি হেলাল করে না। ভাই, কিন্তু দেখবেন আপনি এটা তো যে আমাদের মাঠে ইজারা, বন্দরে, বিভিন্ন ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে সেখানে জামাত ইসলামও চাঁদাবাজি করে। না, না, হেলাল ভাই, এটা সত্য এটা তো কথা। আমাদের জন্য, আজকে আপনার জন্য একটা সুবিধা। আজকে একটা নিরপেক্ষ আপনার জরিপ হোক, নিরপেক্ষ তদন্ত হোক, ডিজিএফআই, এনএসআই যারা আছে তারা নিরপেক্ষ তদন্ত করুক। তাহলে আপনাদের মতলববাজি ৮,০০০ তদন্ত করলে হবে না। ৮,০০০ কি হাওয়ায় তদন্ত বহিষ্কার করলে- করছেন? তাহলে দেখেন, আমরা যদি এত চাঁদাবাজ হতাম তাহলে আমরা গত ১৭ বছর টিকে থাকতে পারবো না। গত ১৭ বছর অত্যন্ত honestly আপনারা টিকে ছিলেন। ৪ বার ক্ষমতা এবং মাজলুম ছিলেন, আমাদের মতো ছিলেন। না, না, না। কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তীতেই না, না। আপনাদের আমি- কেউ আপনাদের হাইকমান্ড, হেলাল ভাই, লেট মি দেখেন, ফিনিশ। আপনারা- আপনাদের দলে এখনো বেগম খালেদা জিয়ার মতো এরকম দেশপ্রেমিক আপসীন নেত্রী তা আছে আমাদের বলেই। দলটাই তো না, দেশপ্রেমিক। প্লিজ, আমরা তো আপনি দেশের দল না, পক্ষে। আপনারা তো যমুনায় গিয়ে ইউনূস সাহেবকে উল্টাই ফেলছেন ডিসেম্বরে। আমরা কিন্তু যেটা উনি চাচ্ছি, বলছে যে শুনেন, না, উনি শুনেন, বলছে যে আপনারা ওর সাথে টাচে আমরা যাবেন। যেটা বাস্তবায়ন করব, আমরা দেশের পক্ষে, দেশের যাতে সুবিধা হয় সেটার জন্য আমরা ফাইট করে যাচ্ছি। কিন্তু আপনারা তো দেশের স্বার্থটা দেখেন না, সমস্যা আপনারা নিজেদের স্বার্থ না, দেখেন। এইজন্য বিএনপি তা কখনো আমরা বিএনপি যে- দেশের আমরা- স্বার্থ দেখে। আমরা যে- আপনারা বুঝছেন না এই যে- নির্বাচনটা না হলে কি ক্ষতি হতে পারে, না, এটা বুঝতে আমরা যাচ্ছেন না। খুব ভালো করে এইজন্য বুঝি বলছি যে যে ৭১ যে ভুল নির্বাচন করছেন, লাগবেই। ২৪-এ সেই ভুল করতে যদি যাচ্ছেন। নির্বাচন না হয়, ২৪-এ একই ভুল করতে হেলাল ভাই, পারতেন। যদি ৯০-তে একবার নির্বাচন ভুল এখানে করেছেন। পিছিয়ে যায়, তাহলে কি আপনাদের হবে? কারণে পিছাবে। আমাদের আমরা তো নির্বাচন করব। আপনি আমরা তো জনগণকে নির্বাচন করব। আশ্বস্ত করেন যে আপনি আমরা তো ক্ষমতায় আশ্বস্ত গেলে করি। এগুলো কিন্তু করবেন আপনি না। যখন বলেন নির্বাচন হতে দেওয়া হবে না, না, নির্বাচন আপনি করব not না, a single পিআর পদ্ধতি case, ছাড়া no, নির্বাচন হবে না কেন? no, আপনাদের আমরা জনসভায় PR বলা হয়েছে না না, পিআর বলছি আমরা পদ্ধতি PR পদ্ধতিতে নির্বাচন ছাড়া হতে হবে। নির্বাচন হবে না।
আরে ভাই, হতে আপনি দেওয়া হবে পত্রিকার না। কোট আনকোট দিয়ে আপনি এখানে হ্যাঁ, কি সেটা করবেন? তাহলে আমরা কি বলেন করতেছি যে সেটা তো পত্রিকা আপনাদের বিরুদ্ধে ভুল মিসকোট করছে। আমরা বলছি পিয়ার পদ্ধতিতে সুতরাং ইলেকশন হইতে আপনি হবে। যেহেতু শোনেন, আমরা আমাকে যেহেতু আসলে শেষ করতে আমরা যেহেতু হবে। ঐক্যমত যে আগামী আজকে যে সময় সরকার যখনই নির্বাচন দেবে, জামাত ইসলাম এনসিপিটা আমি জানি না, জামাত ইসলাম নির্বাচনে যাচ্ছে, এটা কিন্তু তিনি অনিয়ারে বলছেন এবং আমার ধারণা জামাতের সবাই এটা ওন করে। আপনি তো ফেব্রুয়ারির কথা বলছেন, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। ফাইন, তাই তো আমরা সংস্কার, ভেরি মাচ বিচার, প্লিজড। লিগ্যাল ফ্রেম জুলাই, আপনি এর মধ্য দিয়ে আর মানুষের মধ্যে যে শর্ত ছাড়া নির্বাচন মানুষ দেবে। কেন আপনি শর্ত আপনি Free বিপ্লব fair, হয়েছে এখানে শর্ত হবে একটা free fair। ফ্রি ফেয়ার, শর্ত হবে কিন্তু একটা free fair। সেটা কি এমনি হবে? সেটাই ফ্যাসিবাদীদেরকে আমরা সবাই যদি প্রশাসনে মাঠে রেখে- থাকি, ওই প্রশাসন কিছু করতে পারবে? না না, আমরা আপনি এটা সবাই ভুল যদি- বলছেন। সেদিন তো আপনি আপনাকে 91 সালে তাড়াবে কিছু করে- এই প্রশাসন। প্রশাসনের সম্ভব হবে No, যে এই পরিমাণ বিগত দিনে আমরা দেখেছি তো। বিগত দিনের এই আপনাকে দিন এক না। সংস্কার লাগবে হেলাল ভাই। সংস্কার তো লাগবে, আমরাই তো অবশ্যই। বলছি। হ্যাঁ, সেটা লাগবে। সংস্কার লাগবে, আমরা তো বলছি যারা সংস্কার প্রয়োজন, সংবিধান ছাড়া যে সমস্ত সংস্কার প্রয়োজন, এগুলো সব করা হচ্ছে। হ্যাঁ, আমাকে আপনি শেষ করতে legal হবে, আজকে frame-এ আমাদের গেলেই হেলাল সময় ভাই ওই সংবিধানের আওতায় শেষ হয়ে চলে গেছে। আপনাদেরকে ধন্যবাদ, অনেক আমাদের ধন্যবাদ। ঐক্যের কোনো আসলে বিকল্প নেই। চলতে থাকবে আলোচনা, যত আলোচনা হবে ততই হয়তো এর মাধ্যমে সমাধান বের হবে, সবাই সেটাই আশা করে। আমাদেরকে শেষ করতে হচ্ছে এখানেই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমস্যাটা আসলে কোথায়। আজ এখানেই শেষ করতে হচ্ছে, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।